বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিতে মালয়েশিয়াকে অনুরোধ প্রধানমন্ত্রীর। আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক। ওয়ার্ল্ড ইকোনমিক সামিটে যোগ দিতে পৌঁছেছেন চীনে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। রিক্টার স্কেলে মাত্রা 4, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জে। ঢাকা সহ 6 জেলায় বিজিবি মোতায়েন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা, রুটিন ওয়ার্ক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলের বাজেট সমালোচনার মিছিলকে মবক্রেসি বলল সরকারি দল। এক্সপঞ্জের দাবি বিরোধী দলের, শব্দটি অসংসদীয় নয় এবং রাজনীতিতে চলমান মন্তব্য স্পিকার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মালয়েশিয়াকে বাংলাদেশের বিশ্বস্ত সহযোগী এবং গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যৌথ সমৃদ্ধি এবং আঞ্চলিক শান্তির জন্য একসাথে কাজ করবে দুদেশ। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দেশটিতে আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগ, বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত করা, আটককৃত বাংলাদেশিদের ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরে একটি সমঝোতা স্মারক সই এবং 2টি নোট বিনিময় করে বাংলাদেশ এবং মালয়েশিয়া। এছাড়া একান্ত বৈঠকেও অংশ নেন দুদেশের প্রধানমন্ত্রী। মালয়েশিয়া থেকে রিপোর্ট করছেন জাহাঙ্গীর আকন্দ। সকালে কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেল থেকে মোটর শোভাযাত্রা সহকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে আসা হয় পুত্রজায়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয় পেরদানা পুত্রা ভবনে। প্রথমেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী। এরপর মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। সংবর্ধনার পর দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন। একান্ত বৈঠক শেষে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী পাঠানো, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা, জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। To enhance and comprehensive partnership in all fields, and not limited only to trade and investment, although that remains to be pivotal, but also to extend beyond that in terms of collaboration in all fields of research, new science, new technology, of semiconductor and AI, because these are the challenges for our people in the future. মালয়েশিয়াকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগী উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যৌথ সমৃদ্ধি ও আঞ্চলিক শান্তির জন্য একসাথে কাজ করবে দুই দেশ। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক বৃদ্ধি, শ্রমবাজার উন্মুক্তকরণ ও আটক বাংলাদেশিদের ফেরত পাঠানোর অনুরোধ করেন সরকার প্রধান। Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon as possible. I also raised issues relating to the regularization of illegal workers and the repatriation of the detained Bangladeshi, if possible. We also discussed regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspire to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবর্তনে মালয়েশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ। এদিন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক ও 2টি নোট বিনিময় হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সরকারের রাজকীয় অভ্যর্থনায় সিক্ত হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠকে আইটি প্রযুক্তি খাত সহ ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জনশক্তি রপ্তানি নিয়ে যে সংকট চলছে তা নিরসন এবং প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, পুত্রজায়া, মালয়েশিয়া। মালয়েশিয়ায় 2 দিনের সফর শেষ করে চীনের দালিয়ান গিয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বিকেল 5টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান রওনা দেন। 23 জুন দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। 25 তারিখ বিকেলে চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। পরদিন চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন। চীন সফরে প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, বাংলাদেশে চীনা বিনিয়োগ, সামরিক সহযোগিতা সহ কৌশলগত নানা বিষয়। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত 9:28:54 এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 4। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হবার খবর পাওয়া যায়নি। তবে পরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জে। ঢাকার আগারগাঁও থেকে এর দূরত্ব 16 কিলোমিটার পূর্বে। এর আগে 18 জুন রাত 9:29 4.4 মাত্রা ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া গত 11 জুন রাত 9:40 4.5 মাত্রার এবং গত 7 জুন রাত 11:37 5.6 মাত্রা ভূমিকম্প অনুভূত হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দেশের 5 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সন্ধ্যায় বিজিবি সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সোমবার সন্ধ্যা থেকে আগামী 30 জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও দেশের অন্যান্য জেলাগুলোয় প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের জন্য বিজিবি সদস্যরা স্ট্যান্ড বাই থাকবে। জেলাগুলো হলো কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার। এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার আশঙ্কায় রাজধানী সহ 6 জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়। আগামী 30 জুন পর্যন্ত তারা মাঠে থাকবে। জেলাগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর। প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা এবং নাশকতার আশঙ্কায় ঢাকা সহ 6 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দাবি করেন, সেনা মোতায়েন রুটিন ওয়ার্ক। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। 11 দলের বিক্ষোভ তাদের রাজনৈতিক অধিকার বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সৈয়দ আব্দুল মাহদির রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময়ই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়। নির্বাচনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে প্রায় 1.5 বছরের মাথায় 15 জুন সেনা প্রত্যাহার করে সরকার। 23 জুন প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় হওয়ার আশঙ্কায় পরিস্থিতি মোকাবেলায় এবার বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর মেট্রোপলিটন এলাকাসহ নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুরেও সেনা মোতায়েন হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের কাছে সেনা মোতায়েনের ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কার্যক্রম নিষিদ্ধ যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখেছি তারা মিছিল মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে, 2-1টা দেখা গিয়েছে। তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায় তারা করলেও করতে পারে। আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইন এইড টু সিভিল পাওয়ার আমরা আইন মোতাবেক এই ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে 2টো জেলা তাতে আমরা ডিপ্লয় করেছি, যাতে যে কোনো রকমের
অপতৎপরতা অ্যাড্রেস করা যায়। 11 দলের বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দল 11 দলের ব্যানারে সমাবেশ করছে, গণতন্ত্র বিকশিত হচ্ছে, তারা তাদের কথা বলবে, দে আর অ্যাট লিবার্টি, আমরাও আমাদের কথা মাঠে বলবো। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কালকে আওয়ামী লীগের যেহেতু প্রতিষ্ঠাবার্ষিকী, আপনি কোনো বার্তা দিবেন কিনা সাধারণ মানুষের? আওয়ামী লীগ নামে কোনো সংগঠন তো নাই, কার্যক্রম নিষিদ্ধ। হ্যাঁ ওভাবে বলবো। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একজন ভদ্র মহিলা যিনি আলাদা প্রদেশ চেয়েছে বললেন, সেই প্রসঙ্গটাও এসছে। আমরা বলেছি হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে, তাকে যেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী জুড়ে 200টির বেশি চেকপোস্ট বসানো হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে 15টি কুইক রেসপন্স টিম রেডি রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এই তথ্য দেন তিনি। এ সময় তিনি জানান, নাশকতা অবৈধ কার্যক্রম বন্ধে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। রাজধানীর প্রবেশ পথগুলোতে বাড়ানো হয়েছে তল্লাশি, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। নিরাপত্তার অংশ হিসেবে পুলিশের পাশাপাশি ডিএমপির বিশেষায়িত ইউনিট সিটিটিসি, এসবি, গোয়েন্দা পুলিশ মাঠে থাকবে। এছাড়াও ঢাকার 4টি প্রধান কন্ট্রোল রুমে পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স স্ট্যান্ড বাই থাকবে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নগরবাসীর নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমাদের 200টির অধিক চেকপোস্ট এবং পিকেট ডিউটি করা হবে। আমাদের বিশেষায়িত ইউনিট যেমন ডিটেকটিভ ব্রাঞ্চ, কাউন্টার টেরোরিজম বা সিটিটিসি, তারা মাঠে থাকবে। সাদা পোশাকে নজরদারি করছে স্পেশাল ব্রাঞ্চ এবং আইএডি। সাথে আমাদের 15টা কুইক রেসপন্স টিম রেডি আছে যে কোনো ধরনের ক্রাইসিস মোমেন্টে মুভ করার জন্য। প্লাস আমাদের 4টি কন্ট্রোল সেন্টার স্থাপন করা হয়েছে, সেখানে পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ ফোর্স মোতায়েন করা আছে। যে কোনো যদি ক্রাইসিস মোমেন্ট তৈরি হয় তাহলে নগরবাসীর নিরাপত্তার সাথে তারা চলে আসবে। 24-এর গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে 11 দলীয় জোট। বিকেল 5টায় রাজধানীর বিজয়নগরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। জুলাই গণ অভ্যুত্থান বর্ষকে ঘিরে কর্মসূচিও ঘোষণা করবে 11 দলীয় জোট। সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন 11 দলের সমন্বয়ক এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। রাজধানী শহরের বিজয়নগরে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে সমাবেশ করব ইনশাআল্লাহ। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো যে বিচার প্রক্রিয়ায় যে শিথিলতা এবং যার সুযোগে ফেসিবাদের উত্থানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি এবং জায়গায় জায়গায় যে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং হামলার ঘটনা ঘটছে, এই আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন সময়ে তাদের দ্বারা যে সকল ঘটনা সংঘটিত হয়েছে, সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। ডেমোক্রেসি অসংসদীয় শব্দ নয় বলে এক্সপাঞ্জ করা হবে না, বিরোধী দলের দাবির প্রেক্ষিতে কথা জানিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সংসদের বাজেট অধিবেশনে তিনি কথা বলেন। আজ সংসদে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের বাজেট সমালোচনার মিছিলকে ডেমোক্রেসি বলে মন্তব্য করেন সরকারি দলের সংসদ সদস্যরা। একই সঙ্গে সরকারের নেয়া কার্যকর ও জনবান্ধব কর্মসূচিকে প্রশ্নের মুখে ফেলতে বিরোধী দল নানা অপপ্রচার করছে বলেও মন্তব্য করেন বিএনপির সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলের সদস্যরা ডেমোক্রেসি শব্দটি এক্সপাঞ্জ করার দাবি জানান। তবে এই শব্দটি অসংসদীয় নয় এবং রাজনীতিতে চলমান মন্তব্য করেন স্পিকার। এর আগে আলোচনায় সংসদে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের উপস্থিত না ক্ষোভ জানায় বিরোধী দল। পরে চিফ হুইপ বলেন, সবশেষে অর্থনীতির বিষয়ে সব প্রশ্নের উত্তর দেবেন অর্থমন্ত্রী। অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের পরে প্রথমবারের মতো সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। ডেফিনেটলি এটা একটা অবজেকশনেবল শব্দ এবং আমার ধারণা তিনি খেয়াল করলে এটা বলতেন না, বেখেয়ালে বলে ফেলেছে। কারণ এই ধরনের বাজেটের প্রতিক্রিয়া আমরাই করি নাই প্রথম, এর আগে সেভারাল টাইমস আমরাও করেছি, বিএনপিও করেছে, অনেকেই করেছে।
তাইলে কি সব কিছুই মবক্রেসি ছিল? আমার মনে হয় যে এই শব্দটা এখানে বেমানান এবং এটা এক্সপান্স করাই উচিত। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য, মবক্রেসি এখন একটা কমন টার্ম হয়েছে, সবার বক্তৃতাতেই এটা শোনা যায়। তো এটা কোনো অশ্লীল শব্দ না। মবক্রেসি এটা অসংসদীয় কোনো কিছু বলে আমি মনে করি না। আপনারাও এই বক্তব্য ইউজ করতে পারেন। এটা রাজনীতিতে নিন্দনীয়, ডেমোক্রেসির বিরুদ্ধে, কিন্তু এটা একটা অশ্লীল শব্দ না, এখনো সংসদে এক্সপাঞ্জ হওয়ার মতো শব্দ না। দুর্নীতিবাজ হরিলুটকারীদের জন্য স্বর্গভূমি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রধান প্রকৌশলী থেকে প্রকল্প পরিচালক সহ অনেকে আলাদিনের চেরাগে বনে যান বিপুল সম্পদের মালিক। প্রধান প্রকৌশলীর পর এবারে পর্ব কক্সবাজারের জরুরি সহায়তা এবং পানি শোধনাগার প্রকল্পের পরিচালক গোলাম মুক্তাদিরের অনিয়মকে নিয়ে। বাংলাভিশনের অনুসন্ধানে উঠে আসে প্রধান প্রকৌশলীর ছত্রছায়ায় টেন্ডার জালিয়াতিতে 940 কোটি টাকার প্রকল্প থেকে 82 কোটি টাকা আত্মসাতের তথ্য। শুভ মাহফুজের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন লিটন দাস। 2017 সালে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস হামলার মুখে মাত্র কয়েক মাসে 8 থেকে 10 লাখ রোহিঙ্গার আশ্রয় জোটে বাংলাদেশে। বিদেশে অর্থায়নে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প নেয় সরকার, কিন্তু প্রকল্প পরিচালকদের নজিরবিহীন লুটপাট ও দুর্নীতিতে মুখ থুবড়ে পড়ে প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য। 2018 সালে উখিয়া এবং টেকনাফে 32টি ক্যাম্পে রোহিঙ্গাদের নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশনের জন্য বরাদ্দ দেয়া হয় 585 কোটি টাকা। 2021 সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা, বাস্তবে 2026 সালের অর্ধেক শেষ। প্রকল্পের মেয়াদের সাথে কয়েক দফা ব্যয় বাড়িয়ে বরাদ্দ নেওয়া হয়েছে 940 কোটি টাকা। 2021 সালে জুন পর্যন্ত প্রকল্প পরিচালকের দায়িত্বে আব্দুল হালিম খান থাকলেও বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে সরিয়ে দেয়া হয় তাকে। এরপর আওয়ামী লীগের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকে ম্যানেজ করে প্রকল্পটি হাতিয়ে নেন মোহাম্মদ গোলাম মুক্তাদির। নামেন টেন্ডারে অনিয়ম, কাজ না করে অর্থ আত্মসাৎ ও লুটপাট উৎসবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির অডিট ও পরিদর্শন প্রতিবেদনেও এসেছে এই প্রকল্পে মুক্তাদিরের নানা কাণ্ডকীর্তির তথ্য। 2022-23 এবং 2023-24 অর্থবছরের হিসাবেও বড় গরমিল। অডিট আপত্তি আসে 82 কোটি 25 লাখ টাকার অনিয়ম নিয়ে। এর মধ্যে কাজ না করলেও একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হয় 10 কোটি টাকা। এসব জেনেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল। এই লুটপাটের ক্লু মেলে প্রধান প্রকৌশলীকে দেয়া মেসার্স মনোয়ারা ট্রেডার্সের একটি অভিযোগে। উঠে আসে কক্সবাজারে কয়েকটি টেন্ডারে মুক্তাদিরের কোটি কোটি টাকার জালিয়াতি। সহকারী প্রকৌশলী আকবর আলী সহ একটি সিন্ডিকেটের ওয়াটার বার্ডস লিমিটেডকে কাজ পাইয়ে দিতে মুক্তাদিরের গোপন জালিয়াতিও বাদ যায়নি। তার এক মামাকে দিয়ে মেসার্স টারিফ অ্যান্ড কোম্পানি নামে একটি বেনামি প্রতিষ্ঠান খুলে নিজেই ব্যাকডোরে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। বাংলাভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে ঢাকার মিরপুর এবং উত্তরায় কয়েকটি আলিশান ফ্ল্যাট সহ মুক্তাদিরের অবৈধ সম্পদের পাহাড়ের তথ্য। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুক্তাদির, যিনি কক্সবাজারের রোহিঙ্গা প্রজেক্টের প্রকল্প পরিচালক, আমরা তার অনিয়ম খুঁজতে এসেছি ভাসান থেকে। এই বিল্ডিংটিতে তার দুটি ফ্ল্যাট রয়েছে, একটি হচ্ছে 6A এবং অন্যটি হচ্ছে 1A। আমরা এখন দেখব আসলে এই ফ্ল্যাটগুলো তার কিনা। এই ভবনেরই ফ্ল্যাট নং 1A এবং 6A এর মালিক মুক্তাদির। দাম প্রায় 2.5 কোটি টাকা। এটা এই ফ্ল্যাটের মালিক কে? মুক্তাদির। ফ্ল্যাটের মালিক কি মুক্তাদির? আমি ঠিক জানি না, আমি যার কাছ থেকে ভাড়া থাকি উনি তাকে বনানি। বাড়ির কেয়ারটেকারের স্ত্রীর সাথে কথা বলে সন্ধান মেলে মুক্তাদিরের আরেকটি ফ্ল্যাটের। তবে এতে থাকেন তার ভাগিনা আক্তারুজ্জামান।
ক্যামেরা দেখে পরিচয় অস্বীকার করেন ভাগিনা। অস্বীকার করেন মুক্তাদিরের 2 ফ্ল্যাটের বিষয়টিও। মুক্তাদির সাহেবকে আপনি আপন মামা? না না, আপন না। আমার ওই মামা বললো যে আপনি আপন মামা এরমই ডাকে। উত্তরা মুক্তাদিরের স্ত্রী ইসমত আরা পারভিনের নামে আরেকটি ফ্ল্যাটের নথিও মিলেছে। কয়েক কিস্তিতে এই ফ্ল্যাটের প্রায় 3 কোটি টাকা পরিশোধ করেন মুক্তাদির। এসব বিষয়ে জানতে কয়েকবার চেষ্টা করেও গোলাম মুক্তাদিরের সাথে দেখা করা যায়নি। তবে সংবাদ প্রচার না করতে বিভিন্ন জনকে দিয়ে ম্যানেজের চেষ্টা করেন মুক্তাদিরের ঘনিষ্ঠজনরা। আমার নাম অনেক। ও একটা বিষয় ছিল, একটু আলাপ করার দরকার ছিল, সাক্ষাতে দেখা যাবে? এই মুহূর্তে সাক্ষাৎ করা সম্ভব নয়। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। আইএমডি তদন্তগুলো করছে এবং ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে এবং যারা দায়ী ব্যক্তি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এ ধরনের সরকারি কর্মকর্তাদের রুখতে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার পরামর্শ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, বরং যারা শাস্তি দেওয়ার কথা, যাদের উপর দায়িত্ব নজরদারি করা, তারাই কিন্তু এই অনিয়ম দুর্নীতির সাথে সহযোগী, প্রত্যক্ষভাবে সুবিধাভোগী। প্রধান প্রকৌশলী আব্দুল আওয়ালের 3 কোটি টাকার ঘুষ ও বদলি বাণিজ্য আর পিডি গোলাম মুক্তাদিরের দুর্নীতি জালিয়াতিতে অবৈধ সম্পদের পাহাড় গড়া, সব একই সুতোয় গাথা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সব গুঞ্জনকে সত্যি করে অবশেষে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মাত্র 2 বছর আগে তুমুল জনপ্রিয়তায় ভর করে রেকর্ড সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসেন স্টারমার। কিন্তু এই 2 বছরের স্থানীয় নির্বাচনে ভরাডুবি, দলের অভ্যন্তরীণ বিদ্রোহ, অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নে ব্যর্থতার কারণে জনপ্রিয়তায় মারাত্মক ধসের জেরে পদত্যাগ করেন তিনি। এ নিয়ে ব্রেক্সিটের পর গেল 10 বছরে ব্রিটেনে 6 জন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে জোর আলোচনায় ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহামের নাম। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। প্রায় মাসখানেক ধরে চলা পদত্যাগের গুঞ্জনকে সত্যি প্রমাণ করে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সরে গেছেন লেবার পার্টির প্রধানের দায়িত্ব থেকেও। কেন মাত্র 2 বছরে তার এমন পদত্যাগ? কেনই বা বারবার দেশটিতে প্রধানমন্ত্রীর পরিবর্তন? বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক স্থবিরতা ও জীবনযাত্রার ব্যয় দিন দিন বেড়ে চলায় ক্ষমতায় বেশি দিন টিকতে পারেন না দেশটির প্রধানমন্ত্রীরা। একই পরিস্থিতি হয়েছে স্টারমারেরও। গেল মেতে স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর থেকেই বাড়তে থাকে চাপ। দলের ভেতরে দেখা দেয় অসন্তোষ। তার উপর অনাস্থা দেখায় লেবার পার্টির 1/4 নেতা। সোমবার প্রধানমন্ত্রী কার্যালয় 10 ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন কিয়ার স্টারমার। জানান, দলের ভেতরে থেকে যে বার্তা পেয়েছেন তা সম্মানের সাথে মেনে নিয়েছেন। কে হচ্ছেন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী? নতুন প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নতুন নেতা হওয়ার দৌড়ে এগিয়ে ম্যানচেস্টারের সাবেক মেয়র ও ম্যাকারফিল্ড পার্লামেন্ট সদস্য অ্যান্ডি বার্নহাম, তার প্রতিদ্বন্দ্বী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং ও সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার। ওয়েস স্ট্রিটিং বিরোধী দলে থাকার সময় দীর্ঘকাল কাজ করেছেন ছায়া স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। দলের মধ্য ও ডানপন্থী এমপিদের মধ্যে তার ব্যাপক সমর্থন। আরেক প্রার্থী অ্যাঞ্জেলা রায়নারকে ব্রিটিশ রাজনীতির সবচেয়ে প্রভাবশালী নারী রাজনীতিক ভাবা হয়। শ্রমিক রাজনীতি থেকে তার উত্থান। তবে 2025 সালে বাড়ি কেনার সময় কর না দেওয়ার অভিযোগে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগ পর্যন্ত কিয়ার স্টারমার ক্ষমতায় থাকবেন। এরই মধ্যে লেবার পার্টির নতুন নেতা নির্বাচনের জন্য দলকে অনুরোধ জানিয়েছেন তিনি। ব্রিটিশ রীতি অনুযায়ী দলীয় প্রধান নেতাই হবেন প্রধানমন্ত্রী। নতুন নেতা নির্বাচনের জন্য 9 জুলাই থেকে প্রার্থী বাছাই শুরু হবে। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে অধিবেশন শুরুর আগে দায়িত্ব নেবেন নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার
মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ৩০ জুন। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন। এই মামলায় একমাত্র আসামি হাসানুল হক ইনুর উপস্থিতিতে গত ১৪ মে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমান রাখে। মামলায় সাবেক এই এমপির বিরুদ্ধে মোট ৮টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে তার নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ আন্দোলনকারীদের ওপর হামলায় উস্কানির অভিযোগ এনেছে প্রসিকিউশন। এছাড়া শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেয়া, কুষ্টিয়ায় পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেওয়ারও অভিযোগ রয়েছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে। আগামী ৩০শে জুন ২০২৬ তারিখে রায় হবে। 10 জন সাক্ষীর জবানবন্দি জেরা হয়েছে। আমাদের উভয় পক্ষে সাম আপ হয়েছে কেস। এর বাইরে এখন কেসের মেরিট সম্পর্কে আর কোনো বক্তব্য আমরা আর বলতে চাই না, যেহেতু এটা রায়ের অপেক্ষমান। আমরা প্রত্যাশা করি, আমরা মনে করি প্রসিকিউশন পক্ষ থেকে আমাদের সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং আমরা প্রত্যাশিত রায় পাবো বলে প্রত্যাশা করি। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, অভ্যুত্থান পরবর্তী দেশের মানুষের আকাঙ্ক্ষা বিবেচনায় এবারের বাজেট দিয়েছে বিএনপি সরকার। তবে উত্তরাধিকারভাবে পাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়াতে 2 বছর সময় লাগবে বলে আবারও জানালেন তিনি। রাজধানীতে সিজিএস আয়োজিত বাজেটে আলোচনায় এসব বলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। তিনি আরও জানান, শুধু রাজনীতি নয়, অর্থনীতিকে গণতন্ত্রায়ন নিশ্চিত করবে সরকার। সরকারি কাজে আর তদবিরের দরকার হবে না। ভবিষ্যতে কর্মকর্তা কর্মচারীদের তাবেদারি সাধারণ জনগণের আর করতে হবে না বলেও জানান আমির খসরু। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজেটের বিরাট অঙ্ক ব্যয় হচ্ছে ঋণের অর্থ পরিশোধে। বর্তমানে এনবিআর এর রাজস্ব আদায়ের 30% চলে যাচ্ছে দেশীয় ও বৈদেশিক ঋণের দায় মেটাতে। এটি ভালো দিক নয়, আর বৈদেশিক ঋণ পাবার শর্ত সামনে কঠিন হবে। প্রস্তাবিত বাজেটের 85% বেশি বাস্তবায়ন সম্ভব নয় বলেও মনে করেন বক্তারা। আগামী 3 মাসের মধ্যে দেশের 50,000 প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুপুরে নবী প্রবীর 20তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। এ সময় শুধু শিক্ষকদের নিয়োগ নয়, শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এরই মধ্যে 5 লাখ শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়েছে। জুলাইয়ের বাজেটের পর পর্যায়ক্রমে দেশের সকল স্কুলে শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী। 24 ঘন্টায় হাম উপসর্গে মৃত্যু হয়েছে আরও 3 শিশুর। নতুন আক্রান্ত হয়েছে 1125 জন। এদিকে লক্ষ্যমাত্রার বেশি টিকাদান কার্যক্রম চলমান থাকলেও ঢাকার হাসপাতালগুলোতে কমছে না হাম উপসর্গে রোগী ভর্তির সংখ্যা। হাম আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন 75,000-এর বেশি শিশু। এর মধ্যে 30,000-এর বেশি চিকিৎসা নিয়েছে ঢাকায়। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা কেন্দ্রিক চিকিৎসা সেবা প্রদান ও গ্রহণ দুটিই কমিয়ে আনতে হবে। এছাড়া দেশের জেলা উপজেলা থেকে রোগী আসা কমাতে না পারলে সংক্রমণ ও মৃত্যু দেখতে হবে আরও কিছু সময়। আধুনিক স্বাস্থ্যসেবা দেশের উপজেলা ও প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে পারলে ভবিষ্যতেও যে কোনো সংক্রামক রোগ মোকাবিলা করা সহজ হবে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছে 139 জন। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড আইএমওর 67তম আসরে অংশ নিতে চীন যাচ্ছে দেশের ক্ষুদে গণিত দল। এবার 22তম বারের মতো বাংলাদেশ দল আইএমওতে অংশ নিতে যাচ্ছে। চীনের সাংহাই শহরে আয়োজিত আইএমওর এবারের আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে 14 জুলাই। তবে বেইজিংয়ে হতে যাওয়া 4র্থ আন্তর্জাতিক গণিত সামার ক্যাম্প 2026-এ অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ গণিত দল 24 জুন বুধবার রওনা দেবে। সামার ক্যাম্প শেষে 13 জুলাই বাংলাদেশ দল চীনের সাংহাইয়ে আইএমওতে যোগ দেবে। পরে 20 জুলাই সমাপনী পর্বের মাধ্যমে শেষ হবে গণিতের এই বিশ্ব আসর। রাজধানীর একটি 5 তারকা হোটেলে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কাইকোবাদ আইএমওর জন্য নির্বাচিত দলের 6 সদস্যকে পরিচয় করিয়ে দেন।
দর্শক, বিশ্বকাপের সংবাদ সংগ্রহে যুক্তরাষ্ট্রে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মানিক মাহমুদ। যুক্তরাষ্ট্র থেকে তিনি জানিয়েছেন আর্জেন্টিনার ম্যাচকে ঘিরে তৈরি হওয়া সবশেষ অবস্থা সম্পর্কে। এই ম্যাচে মেসি বিশ্বকাপের সর্বোচ্চ গোলে রেকর্ড গড়বে এবং আর্জেন্টিনা 3-1 গোলে জিতবে। উপস্থিত আর্জেন্টাইন সমর্থকদের এটি প্রত্যাশা। দর্শক, আমি এখন আছি নিউ ইয়র্কের ফ্ল্যাশিং মিররতে ফিফা ওয়ার্ল্ড কাপ ফ্যান জোনে। এখানে দর্শকরা আসছেন একটু পরে আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচ উপভোগ করবেন এবং যারা আসলে মাঠে গিয়ে খেলা দেখতে পারেন না বা টিকিট কিনতে পারেননি তারা এই ফ্যান জোনে এসে খেলা দেখেন এবং ম্যাচ উপভোগ করেন। তো কথা বলবো একজন আর্জেন্টাইন দর্শকের সাথে। উনি এসছেন, আমি দেখলাম ওনার বন্ধু বান্ধব নিয়ে উনি এসছেন যে আসলে এখানে খেলা দেখার জন্য। Hey man, what's up? Today's match, Argentina versus Austria. Which team will win? It's easy. We're defending the championship, you know what I'm saying? There's only one man up there that could do anything he can do. Messi, number one, baby, Argentina. 3-1. দর্শক, যেমনটা উনি বললেন যে আসলে 3-1 গোলে আর্জেন্টিনা এই ম্যাচ জিততে পারেন। তো এখানে আসলে যেসব দর্শকরা আসেন তারা একটু, আমরা বাইরে দেখছিলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করেও দর্শকরা এই ফ্যান জোনে আসছেন। কিছুক্ষণ পরে এই ফ্যান জোন আসলে লোকারণ হয়ে যাবে এবং দর্শকদের যে গগনবিদারী চিৎকার এবং তাদের যে পতাকা নিয়ে বা জার্সি গায়ে তাদের যে উল্লাস, সে উল্লাসে এই স্থানটি মুখরিত হয়ে যাবে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দেন। বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে মালয়েশিয়াকে অনুরোধ প্রধানমন্ত্রীর। আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক। ওয়ার্ল্ড ইকোনমিক সামিটে যোগ দিতে পৌঁছেছেন চীনে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। রিক্টার স্কেলে মাত্রা 4। উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জে। ঢাকা সহ 6 জেলায় বিজিবি মোতায়েন। কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা, রুটিন ওয়ার্ক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলের বাজেট সমালোচনার মিছিলকে মবক্রেসি বলল সরকারি দল। এক্সপাঞ্জের দাবি বিরোধী দলের, শব্দটি অসংসদীয় নয় এবং রাজনীতিতে চলমান, মন্তব্য স্পিকারের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ। শুভরাত্রি।